নমস্কার বন্ধুরা, ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনারা তো আগের ব্লগে দেখেই ছিলেন যে আমরা লামহাটায় এসে গেছি আর কিভাবে কিরম খারাপ রাস্তা দিয়ে এসেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা যে হোমস্টেটায় আছি সেটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, সেরেনিটি হোমস্টে। এটা দোতলার যে করিডোরটা রয়েছে সেইটা। করিডোর থেকে যে রুমের মধ্যে থেকে যে পেছনের পাহাড়ের যে ভিউ, এটা বাথরুম, যথেষ্ট বড় বাথরুম রয়েছে। আর এটা রয়েছে আপনাদের ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। আর ওর পাশের যে ডোরটা রয়েছে ওটা রয়েছে আপনার কিচেন। আর পেছন দিকেই রয়েছে আর একটা ব্যালকনি, যেটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরের। এটাও তাই, এটা হচ্ছে আপনার যে কিচেনের সাথে যে লাগোয়া যে ব্যালকনিটা সেটা। আর এটা নিচের একদম এন্ট্রেন্সের যে ব্যালকনিটা, দুদিক দিয়েই কিন্তু মাউন্টেন ভিউ ভালোই মতন পাওয়া যায়। এটা ডাইনিং এরিয়া বললামই না আপনাদের। আজকে আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরোবো একটুখানি লামহাটাকে এক্সপ্লোর করার উদ্দেশ্যে। ইচ্ছা আছে লামহাটা থেকে, কালকে যখন হাঁটতে বেরিয়েছিলাম সকালবেলায় একজন বললেন যে লামহাটা থেকে জাস্ট 10 মিনিটের দূরত্বেই রয়েছে শেরপাগাঁও। শেরপাগাঁওয়ের নাম এর আগে অনেকবার শুনেছিলাম, তাই মনে হলো যে একবার ঘুরে আসি। কিন্তু এই শেরপাগাঁও ঘুরতে গিয়ে আজকে যা এক্সপিরিয়েন্স হয়েছে, ওফ ভগবান, মানে কি যে বোকামির কাজ করেছি। কিন্তু সেই বোকামিটা যে করেছি সেটা কিন্তু স্বীকার করাটাও বিরাট লজ্জার ব্যাপার। কারণ আমি যা ওদেরকে নিয়ে গেছিলাম আমার সাথে শেরপাগাঁও থেকে আমরা যাব হচ্ছে আই লাভ লামাহাটা দেখতে, কিন্তু সে যা রাস্তা, ওফ, আমি আমার জীবনে এত বছরে ওইরমভাবে পাহাড়ে ওঠা আমি তো এই বয়সে এসে তো ভাবতেই পারি না। চলুন আজকে আপনাদের সাথে সেই গল্পই শেয়ার করব। লামহাটার যে ডাউনহিল রাস্তা, কোথাও কিন্তু কোনো রাস্তাটাই ভালো নয়। এরকমই পাথরে মোড়া খোদাই করা রাস্তা, তাই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। তো লামহাটা থেকে আমাদের যে হোমস্টেতে একজন ছিলেন শিরিন বলে, ভীষণ ভালো। তো ওকেই সঙ্গে করে, ওই আজকে আমাদের হচ্ছে ট্যুর গাইড। তো ওকেই সঙ্গে করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের শেরপাগাঁওয়ের উদ্দেশ্যে। তো শেরপাগাঁওয়ের নাম অনেকবার মা বাবার মুখে শুনেছি, আমার মায়েরা এসে শেরপাগাঁওতেই ছিল। তো সেই জন্য ইচ্ছা হলো যে যাই। কিন্তু রাস্তা দেখেছেন পুরো এরকম বোল্ডার পাতা, আর এর ওপর দিয়ে কিন্তু ওখানকার যে স্থানীয় গাড়ি এরম চলছে। দেখুন আমাদের সাথে শিরিন ওর নাম, তো ওর ওখানকারই বাসিন্দা, ওরই চলতে কষ্ট হচ্ছে। তো আমাদের অবস্থা একবার ভেবে দেখুন। তো যাই হোক, আজ আমরা হাঁটতে বেরিয়েছি, কিন্তু আজকে রোদ্দুরও প্রচণ্ড। এই যে ছেলেরা পুরো টায়ার্ড হয়ে গেছে। রাস্তা দেখুন কীরকম খাড়াই আর ভীষণই খারাপ রাস্তা। তো এই রাস্তা দিয়েই হেঁটে উঠতে বেশ খানিকটা ওঠার পর এত রোদ্দুর, এত গরমে সবারই জল তেষ্টা পেয়ে গেছে। তো সেই জন্যেই স্থানীয় এক জায়গায় দাঁড়িয়ে সেখানে একটুখানি ফ্রুটি পাওয়া গেল। তো সেটা খেয়ে একটু এনার্জি রিস্টোর করে আবার আমরা হাঁটা শুরু করলাম। এইটা আমরা মোটামুটি শেরপাগাঁও পৌঁছেই গেছি। তো এসে দেখলাম শেরপাগাঁওতে দেখার কিছুই নেই, সব দিকেই ওই চা বাগান, পাহাড়, মেঘ আর সিনিক বিউটি। তো সেরকমভাবে এবার লামহাটা যাব। এবার যদি আমি ওদেরকে বলি যে লামহাটা আই লাভ লামহাটা দেখতে, আবার নিচে নেমে আবার হচ্ছে ওদিক দিয়ে যাবে, ওরা কেউ যাবে না। তো আমি জানি না কেন আমার মনে হলো, তো আমি শিরিনকে বললাম ঠিক আছে, শেরপাগাঁও দিয়ে তো লামহাটা মেন রোডে ওঠা যাবে, তাহলে বরঞ্চ চলো ওইখান দিয়েই যাই। তো শিরিন প্রথমটা একটু হকচকিয়ে গেলেও বলে আচ্ছা ঠিক আছে চলো যাওয়া যাক। তো ওরও শেরপাগাঁও হয়ে ডাইরেক্ট লামহাটা, আই লাভ লামহাটা যাওয়ার রাস্তা ওরও জানা ছিল না। তো ও যখন ওখানকার স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করলো, তো ওনারা জানালেন যে জঙ্গলের মধ্যে দিয়ে খাড়া পাহাড় উঠে তবে মেন রোডে যাওয়া যাবে। তো আমাদের কোনো আইডিয়াই ছিল না যে পাহাড়টা কত বড়। বিশ্বাস করুন, পাহাড়ে যে চড়া কাকে বলে আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ভাগ্যিস নিক্যাপ পরে বেরিয়েছিলাম, আমার হাঁটুর অবস্থা তো বহুদিনই ভীষণভাবেই খারাপ, কিন্তু নিক্যাপটা পরাতে আমার হাঁটতে ভগবানের আশীর্বাদে কোনো কষ্ট হয়নি। কিন্তু লাস্টের দিকে কি আধা রাস্তা যাওয়ার পর আর আমি চলতে পারছিলাম না। মানে আমার ফোন টোন সমস্ত ওরা নিয়ে নিয়েছিল, ব্যাগের মধ্যে ভরে দিয়েছিল। আর রীতিমতো হামাগুড়ি দিয়ে দিয়ে সিঁড়ি ধরে ধরে তবে হচ্ছে ওপরে পাহাড়ে, খাড়া পাহাড়েতে
হাঁটতে তবে উঠতে হয়েছে। আর সেও আপনার প্রায় জঙ্গলের মধ্যে, কোথাও সিঁড়ি আছে আবার কোথাও সিঁড়ি নেই, সেখানে গাছ ধরে তারপর পাথর ধরে কারুর উঠোনের ভেতর দিয়ে কারুর বাথরুমের পেছন দিয়ে তবে এইভাবে গিয়ে গিয়ে আমরা পৌঁছলাম আপনার লামহাটা তার শেরপাগাঁওয়ের মনেস্ট্রিতে। চলো মনেস্ট্রিটা একবার ঘুরে দেখা যাক। गीता में जैसे लिखा हुआ है। अच्छा अच्छा, इसको तो हम भी बोलते हैं और एक कांगू पुस्तक वो भी बोलते हैं। मैं सुना हूँ स्क्रिप्चर के बारे में काफी कुछ सुना है। এটা হচ্ছে শেরপাগাঁও মনেস্ট্রি। শেরপাগাঁও মনেস্ট্রি যিনি আর কি যার জমিতে আর কি মনেস্ট্রি তৈরি, উনি আমাদেরকে ডেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালেন আর ভীষণ ভালো ব্যবহার, আমাদেরকে রসুন দিলেন আর দিয়েছিলেন অ্যাপেল ওয়াইন। এইখানে সিঁড়ি হচ্ছে যে মানে ওরা তো টিবেটিয়ান, তো ওখানে লামা বছরে একবার এসে এখানে পুজো করে, সেই সব কথাই ছেলেদেরকে বলছিলেন। এই যে বইয়ের মতন সাইডে যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় তামাং। তামাং মানে হচ্ছে আমাদের গীতাতে যেমন কিভাবে কি লেখা হয়েছে না হয়েছে, কিভাবে কি হয়েছে সেগুলো যেমন লেখা রয়েছে কৃষ্ণের সমস্ত বাণী ওদের এই তামাংয়েও তাই ওইভাবে কিভাবে মানে বুদ্ধের যে সমস্ত বাণী বা কর্ম কার্যকলাপ সেগুলো লেখা রয়েছে, যেগুলো একমাত্র লামাই কিন্তু পড়তে পারে। বাকি এদের কিন্তু সাধারণ মানুষের কিন্তু কোনো হাত দেওয়ার কোনো রকম অধিকার কিন্তু সেখানে নেই। আচ্ছা, এই যে ভগবানকে দেখছেন ইনি হচ্ছেন আমাদের যে ভগবান তার সমতুল্য। তো ইনি হচ্ছেন তন্ত্রবিদ্যায় মাহির, সেই জন্য এনাকে মানে রক্ত দেওয়া হয়। তো রক্তটাকে কিভাবে আপনার রিপ্রেজেন্ট করা হবে, তো ব্ল্যাক টি মানে র চা দিয়ে এখানে রক্তটা ওনাকে দেওয়া হয়। চলুন ওর মুখ থেকে কিছুটা শুনে নি আবার। भूत प्रेत सब भगवान के हाथ में। तो ये भगवान ने आपका ज्ञान बुद्धि देता है। ये बुद्धा देव भगवान, हाँ ये भगवान पूरा शांत देखते शांत एकदम शांत। ये बोलता है मार काट मत करो ऐसे वैसा। और ये भगवान का आपको ब्रह्मा है ना आपका, हाँ वो सेम वही है उसका, बस अलग नाम दिया गया है। उस भगवान के लिए ये दिया। ये तो मतलब मांसाहारी मांस भी खा लेते हैं और तंत्र विद्या है, मांस का सेवन करना ही पड़ता है उसको। इसके लिए ये देखने में तो ब्लैक थी, लेकिन उसके लिए हम लोग का लामा ने थोड़ा प्रोसेस चला के उसको एक्चुअल में ब्लड दिए। अच्छा, मतलब ब्लड तो ऐसे नहीं दे सकते, लेकिन ये तो ब्लड नहीं है, देखने में तो ब्लड जैसा लगता है, ब्लैक ब्लड। हाँ ब्लैक ब्लड। যে কোনো মনেস্ট্রির মধ্যে ঢুকলেই মনটা যেন শান্তিতে ভরে যায়। এত নিস্তব্ধ, এত নিরিবিলি, এত শান্ত যে কি বলবো। ওখান থেকে উঠে আর আসতেই ইচ্ছা করছিল না। আর পায়ের অবস্থাও ভীষণ খারাপ। অলরেডি আমরা 1.5 থেকে 2 ঘন্টা খাড়া পাহাড় কিন্তু চড়ে নিয়েছি, এখনও কিন্তু মেন রোড আসতে অনেক দেরি। আর ওরা আমাকে জামুক করছিল কি বলবো। এইটা দেখলেন, এটা হচ্ছে অ্যাপেল ওয়াইন। উনি যার আর কি হোমস্টে মনেস্ট্রির জন্য যিনি জমি দিয়েছেন তিনি আমাদেরকে অফার করেছেন অ্যাপেল ওয়াইন। তো আমরা খেতে পারিনি, ভীষণ কষা ছিল। এটা হচ্ছে মনেস্ট্রি, ওর পাশেই হচ্ছে ওনার বাড়ি। এখানকার সমস্ত বাড়িতে ভীষণ সুন্দর সুন্দর ফুলের গাছ, এত সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজানো না যে চোখ জুড়িয়ে যায়। আর চারিদিকে সবুজ আর সবুজ আর নীল আকাশ। আজকে ভাগ্যক্রমে কিন্তু মানে রোদ ঝলমলের দিনটাও আমরা পেয়েছি। চলুন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আই লাভ লামহাটা। তবে অলরেডি আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা খাড়া পাহাড় চড়েছি। আরও উঠব। আই লাভ লামহাটাতে যে লেকটা আছে সেই লেকটা দেখতে যাওয়ার খুব ইচ্ছা আছে। উইশ লেক এটাকে বলা হয়। আই লাভ লামহাটায় ঢোকার জন্য এন্ট্রি ফ্রি লাগলো 20 টাকা। আমি আর আমার ছেলে গেলাম। আমার হাজব্যান্ড আর অর্ঘ্য বললো ওদের আর হাঁটার ক্ষমতা নেই, তো ওরা ওই নিচেই ওয়েট করলো। তো আমি আমার ছেলের জন্য টিকিট নিলাম 20-40 টাকা। আর সিরিনকেও বললাম যে আমাদের সাথে যেতে, কিন্তু সিরিনের টিকিট কিন্তু লাগেনি। প্রথমে সিরিন রাস্তাটা গুলিয়ে ফেলাতে আমরা আবার এই যে দেখছেন পাহাড়, এই গাছ ধরে ধরে গাছের শিকড় ধরে ধরে বেশ খানিকটা উপরে ওঠার পর দেখলাম কোনো রাস্তা নেই। যারা আমাদের আগে 2-4 জন গিয়েছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম সামনে কি কোনো রাস্তা আছে, বললো না, সামনে খালি জঙ্গল, এটা শর্টকাট, এখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। মেন রোড হচ্ছে এরকমভাবে বাঁধানো।
একটু সময় লাগবে ঠিকই, তবে আপনারা যদি আই লাভ লামহাটা যান এবং শেষ অবধি যদি সেই উইশ লেক অবধি যান, তাহলে কিন্তু মেন ওদের যে রাস্তা আছে, সাইনবোর্ড দেওয়াই রয়েছে, সেই রাস্তা ধরে যাবেন। কোনো রকম শর্টকাট কিন্তু নিতে যাবেন না, কারণ পাহাড়ি রাস্তায় শর্টকাটে কিন্তু কোনো ভরসা নেই। আর তার উপর যদি বৃষ্টি পড়ে তাহলে তো আরোই সেটা খুব ডেঞ্জারাস হয়ে যায়। পায়ের কিন্তু আর কিন্তু ক্ষমতা নেই, তবে ওই যে শেষ অবধি দেখতেই হবে, সেই জন্য আরও ওঠা। ছেলেও আমার সঙ্গে সঙ্গে চলেছে, কিন্তু মনে হচ্ছে পা জবাব এখানেই দিল বলে। চলুন আস্তে আস্তে যাই। অ্যাকচুয়ালি চারিদিকটা দেখাতে পারছি না এই কারণেই, কারণ পা মানে ভীষণ ভয় লাগে আমার যদি আমি হোঁচট খেয়ে পড়ে যাই, কারণ পায়ের সেরকম আর জোর পাচ্ছি না, তো সেই জন্যই চারিদিকটায় দেখাতে পাচ্ছি না। অনেকটা হাঁটতে হাঁটতে আসার পর পৌঁছে গেছি আমরা সেই উইশ লেকে। এখানে ম্যাগি বিক্রি হচ্ছে, সবাই ভীষণই ক্লান্ত, তাই হেঁটে এসে এখানে ম্যাগি, একটু জল খেয়ে চারিদিকটা ঘুরে একটুখানি আপনার ফটো টটো তুলে নিচে নেমে যাব। আমরা ম্যাগি ট্যাগি আর খাইনি, কারণ এমনি পাহাড়ের এত ওপরে ম্যাগির দাম অনেক বেশি। শিরিন বলছিল এখানে আর একটা জায়গা আছে একদম পুরো খালি মাঠের মতন, আর একটু গিয়ে সেখানে নাকি হঠাৎ করে ভীষণ ঠান্ডা হাওয়া দেয়। চারিদিকে কিন্তু অত ঠান্ডা নেই, কিন্তু ওই পার্টিকুলার জায়গাটায় কোথা থেকে যে ঠান্ডা হাওয়া আসে কেউ জানে না, অদ্ভুত ব্যাপার। তা অত অবধি আর যাওয়ার সাহস হয়নি, কারণ আমি আর ছেলে একা দুজনে মিলে এসেছিলাম, তো সেই জন্য। তো এই হচ্ছে আমাদের উইশ লেক। জল কিন্তু প্রায় শুকিয়েই গেছে। শিরিনের মুখে গল্প শুনলাম যে এখানে দুটো লেক ছিল, একটা হচ্ছে ছেলে, একটা হচ্ছে মেয়ে। তো মোস্ট প্রবাবলি যে মেয়ে যে লেকটা ছিল সেটা মনে হয় শুকিয়ে গেছে, তো এটাকে খুব পবিত্রভাবে এরা মানে আর কি, তো সেই জন্য এটাকে উইশ লেক বলা হয়, যে মানে এখানে কিছু চাইলে তার মনস্কামনা পূর্ণ হয়। মনস্কামনা পূর্ণ হবে কিনা জানি না, কিন্তু চারিদিকে এই পাইনের জঙ্গল দেখে চোখ যেন ভরে গেল। আর পাইনের গাছের ভেতর দিয়ে সূর্যের ঝিকিমিকি রোদ জলের ওপরে সে আলো আধারি যে তৈরি করছে, দেখেই যেন প্রাণটা যেন জুড়িয়ে গেল। এত দূর হেঁটে আসার ক্লান্তিটাই দূর হয়ে গেল। চলুন চারিদিকটা আরেকটু ঘুরে এরপরে নিচে নামতে হবে। ওরা অনেকক্ষণ নিচে বসে আছে। একটা জিনিস আমি নিশ্চয়ই সাজেস্ট করবো আপনাদের, যখনই পাহাড়ে কোথাও বেড়াতে যাবেন না, খুব ভালো জুতো পরবেন। এই যে এতটা রাস্তায় হাঁটলাম, এত খারাপ রাস্তা দিয়ে, বিশ্বাস করুন উডল্যান্ডের একটা জুতো প্রায় 5-6 বছর আগে কিনেছিলাম, সেই জুতোটা পরে এসছিলাম বলে হয়তো পরে দাঁত মুখ ভাঙিনি আমি, নাহলে নির্ঘাত আমার মুখ ফুক হয়তো ফেটে যেত, এমনই রাস্তার অবস্থা ছিল। চলুন এবার আস্তে আস্তে ফেরার পথ ধরি। তারপরেতে কালকে আবার ফেরা রয়েছে, কাল তো বিশাল একটা টেনশনের ব্যাপার, গাড়ি কিভাবে উঠবে সেটাই একটা বিরাট মানে টেনশনের ব্যাপার, আপনাদের তো আগেই বলেছিলাম। যাই হোক গে, ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, বা এই ধরনের এক্সপিরিয়েন্স আপনারা এর আগে কখনো করেছেন কিনা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আসি, নমস্কার।